নমস্কার। ঠিক রাত ৮:৫৫ আপনার সামনে সত্যি বলতে আমি দাঁড়িয়ে পড়েছি। আজকে সত্যিটা কি জানেন? খুব করুণ সত্যি। আমাদের চিন্তার দেউলিয়াপনা, চিন্তার দৈন্য, খুব সোজা ভাষায় বললে ভিখিরিপনা আমাদের চিন্তার। আর এটা বলতে গেলে মানে এই সত্যিটা আপনাদের সামনে আনতে গেলে আমাকে ওই গর্বের মুহূর্তগুলোকে সামনে আনতেই হবে। শুভাংশু শুক্লা গোটা দেশবাসীকে গর্বিত করে যিনি মহাকাশে পাড়ি দিলেন ৪১ বছর পর, দ্বিতীয় ভারতীয় হিসেবে রাকেশ শর্মার পর। শুভাংশুর এই মহাকাশ যাত্রায় অনেক টালবাহানা হয়েছে। অ্যাক্সিয়াম 4 এই অভিযানের নাম, আর মহাকাশ যানের নাম ড্রাগন। দীর্ঘ টালবাহানার পর শুভাংশু পেরেছেন মহাকাশে পাড়ি দিতে। সফল হোক এই যাত্রা, সব সময় চাই। অনেক অনেক শুভেচ্ছা শুভাংশুকে। কিন্তু আপনি ভাবছেন আমি চিন্তার দেউলিয়াপনা দেখাচ্ছি অথচ এত গর্বের মুহূর্তগুলো দেখাচ্ছি, বুঝতে পারছেন না তো? ওই দেউলিয়াপনা দেখাতেই তো আমাকে এই ছবিগুলো সামনে আনতে হলো। এমন একটা দিন যেদিন আমরা গর্ব করছি শুভাংশু দ্বিতীয় ভারতীয় মহাকাশে পাড়ি দিলেন রাকেশ শর্মার পর। ১৪০ কোটি ভারতবাসীর বুকের ছাতি ফুলে উঠল। ঠিক সেই দিনই প্রায় একই সময় এই ছবিটাও তো আমরা দেখলাম, একটা স্কুলের ছবি। বাচ্চারা আলাদা লাইন করে বসছে, কেউ কাউকে ছোবে না। কারোর থালা যেন কারোর থালার সঙ্গে না স্পর্শ পায়। হাতা, খুন্তি, হাঁড়ি, কড়া সব আলাদা, রাঁধুনি পর্যন্ত আলাদা। কেন? একদল বাচ্চা হিন্দু আর একদল বাচ্চা মুসলিম। ভাবতে পারেন আজকের দিনে ছবি দেখুন। চিন্তার দৈন্যতা নয় এটা। এই বাংলার স্কুল, পূর্ব বর্ধমানের। কিছু শিশু এসেছে হিন্দু পরিবার থেকে, কিছু শিশু এসেছে মুসলিম পরিবার থেকে। তাদের অপরাধ কি? একসঙ্গে বসে খাওয়া যাবে না? ওরা একই ক্লাসে পড়ছে, পাশাপাশি বসে একসঙ্গে বসে খেতে পারবে না? এ কেমন কথা? মনে করুন তো, মাত্র কটা দিন আগে আমি দেখিয়েছিলাম সন্দীপ আর সোলেমানকে। সন্দীপ আর সোলেমান এক থালায় গলা জড়াজড়ি করে খায়, বলে আয় ভাই ভাত খাই। হেসে হেসে, চওড়া হাসি মুখে, কি সারল্য, কি নিষ্পাপ সে হাসি। সন্দীপ সোলেমানরা কি অস্বাভাবিক? না তো, এটাই তো স্বাভাবিক। ওরা তো স্কুলে পড়তে গেছে, ছোট ছোট শিশু। ওদের মগজে বন্ধুত্ব, ধর্মের বিভেদ নেই। এই বাংলায় আমাদের স্কুলে ধর্মের বিভেদ। ছোট ছোট বাচ্চাদের আমরা শেখাচ্ছি ওকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি, ও মুসলিম, ও হিন্দু। এর মানে কি? জাফরাবাদে যখন আগুন জ্বলছিল মুর্শিদাবাদে, ঠিক পাশের জেলা মালদায় তখন সন্দীপ আর সোলেমানের এই সম্প্রীতির ছবি উদাহরণ হয়ে এসেছিল। কি দৈন্যতা ভাবুন তো। এই স্বাভাবিক একটা ছবিকেই লোক সমাজে তুলে তুলে দেখাতে হচ্ছিল। দেখুন, এটাকে বলে সম্প্রীতি, দেখুন এর বাইরে যা কিছু সেটা অস্বাভাবিক। কতটা চিন্তার দৈন্যতা বলুন তো। সন্দীপ সোলেমানদের দোস্তজি দীর্ঘজীবী হোক, কিন্তু ওদের কি আমাদের রাজ্যের রাজনীতিকরা দেখতে পান? ওদের কানে পৌঁছয় ভিন ধর্মী অথচ অভিন্ন হৃদয় দুই বন্ধুর কথা? সম্ভবত না। সম্ভবত দেখতে পান কিন্তু দেখতে চান না, শুনতে পান কিন্তু শুনতে চান না। তাই তো এখনো রাজনীতি মন্দির আর মসজিদকে আঁকড়ে ধরে রয়েছে। অনেকেই হয়তো জানেন কলকাতা বিমানবন্দরের ভিতরে বহু পুরনো একটা মসজিদ রয়েছে। বিমানবন্দরের মধ্যে মসজিদ কেন থাকবে, এই নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু এখন বিধানসভা ভোট যখন মাত্র 10টা মাস দূরে, এই প্রশ্নটাকে সামনে আনার মানে কি? শুধু প্রশ্ন সামনে নয়, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, বিমানবন্দরের বাইরে পৌঁছে গেলেন। এতদিন ধরে মসজিদটা বিমানবন্দরেই, হঠাৎ 26-এর আগে মনে পড়লো এটা নিয়ে বিক্ষোভ দেখাতে হবে। রাজনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। তাই এখন এই বিক্ষোভ ঘিরে কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কেন হচ্ছে,
কারণ ভোট আসছে, এর জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আচ্ছা, বিরোধী দলনেতা তো ধরুন কলকাতা জুড়ে রাস্তার অবস্থা খুব খারাপ, বর্ষাকাল, কোনো একটা রাস্তায় জল ভরা গর্তের পাশে বসেও বিক্ষোভ দেখাতে পারতেন, এ রাজ্যের এ শহরের প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলতে পারতেন, আমাদের কথা বলতে পারতেন, আমরা যারা ভোট দিই। উনি মসজিদ নিয়ে পড়লেন কেন? বিক্ষোভটা ওখানে কেন? চিন্তার দৈন্যতা নয়, দৈন্যতা না আমরা জেনে বুঝে আপন করছি, জেনে বুঝে শুধু কিছু স্বার্থ সিদ্ধির জন্য এই সংকীর্ণ পথে নিজেরা এগোতে চাইছি, বাকিদের টেনে ঢোকাতে চাইছি। কেন চিন্তার ভিখিরিপনা দেখাতে শুভাংশু শুক্লার উদাহরণ সামনে আনলাম বুঝলেন? কোথায় পৌঁছে যাচ্ছি? পৃথিবী ছাড়িয়ে মহাকাশে বিজ্ঞানের প্রযুক্তির কল্যাণে যুদ্ধ বিমান ছেড়ে মহাকাশযানে সওয়ার ভারতীয় নভশ্চর বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আর আমাদের বাংলা, আমাদের চিন্তা, পেরেছি আমরা সংকীর্ণতার ওপরে উঠে কিছু ভাবতে? শুরুতেই বললাম চিন্তার দৈন্যতা। আমাদের চিন্তা, আমাদের ভাবনায় উদারতা কোথায়? কালনার পূর্বস্থলীর কিশোরগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুলের দিকেই তাকান। ওই যে বাচ্চাগুলোকে আলাদা করা হলো, ধর্মের ভিত্তিতে মিড ডে মিলে ভাগ হলো, হিন্দু ধর্মাবলম্বী পড়ুয়াদের মিড ডে মিল রান্নার জন্য হিন্দু রাঁধুনি, মুসলিম পড়ুয়াদের জন্য মুসলিম রাঁধুনি, এমনকি হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বী পড়ুয়াদের হাতা, খুন্তি, থালা, গ্যাস ওভেন পর্যন্ত আলাদা। রান্নাটা কিভাবে হয়? রান্নাটা দুধ থাকে, দুধ গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, আমি রান্না করি, একধারে উনি রান্না করেন। দুটো দুভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবারে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না, আচ্ছা, সেই বলে আলাদা। হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই। শুধু গ্যাসে একটা রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা ভাবা যায় আজকের দিনে যখন আমরা মহাকাশে যাচ্ছি, কোথায় পড়ে আছে এদের চিন্তা? এত দৈন্যতা কেন? ছোট ছোট বাচ্চা, ওদের মাথাটা সাদা কাগজের মতো হয়। ওরা স্কুলে যায় নতুন কিছু শিখতে, ওই সাদা কাগজটার মধ্যে নতুন শব্দ, অক্ষর, ভাবনা ভিড় করতে থাকে, পরিণত হতে থাকে ওদের মস্তিষ্ক। আর ঠিক সেই সময় ওদের মগজ ধোলাই হচ্ছে, ওদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সাদা কাগজটার মধ্যে তোমার পরিচয় আসলে তুমি নাও, তোমার ধর্ম। ধর্মের ভিত্তিতে বিভেদ আজও, যেদিন আমরা মহাকাশে যাচ্ছি সেদিনও। হিন্দু মুসলিম হিসেবে আলাদা করে দেওয়া সেদিন, যেদিন আমরা মহাকাশে পাড়ি দিচ্ছি। এই বাচ্চাগুলো কি শিখছে, কি শিখবে? ওরা নিষ্পাপ, ওদের তো ধর্মের ভেদই ওরা বোঝে না, জানে না কি হিন্দু কি মুসলিম। ওরা জানে একে অন্যের বন্ধু, ওরা একে অন্যের সহপাঠী, খেলা করব, আনন্দ করব, একসঙ্গে খাবো, পড়বো। সন্দীপ সোলেমানের কথা ওই যে শুরুতেই দেখালাম, এটাই তো স্বাভাবিক। কালিয়াচকের অলিটোলা প্রাথমিক স্কুলের সন্দীপ আর সোলেমান, এটাই স্বাভাবিক ছবি, গোটা দুনিয়ার হওয়া উচিত, যেটাকে আমরা এক্সেপশন হিসাবে, উদাহরণ হিসাবে বারবার দেখাচ্ছি। দেখুন, এটা দেখুন। কি দিন এলো, চিন্তায় এত দৈন্যতা আমাদের। আপনার বাচ্চা কি শিখবে যদি স্কুলে গিয়ে তার এই চিন্তা হয় তার বন্ধুটি অন্য ধর্মের, তাই তার সঙ্গে এক থালায় খাওয়া যাবে না, পাশে বসা যাবে না, তাকে ছোঁয়া যাবে না? কি শিখবে আপনার বাচ্চা? চিন্তার দৈন্যতা নয়? সবে অঙ্কুরিত হওয়া ছোট ছোট কুড়িদের মধ্যে বিভেদ কেন তৈরি? কোন স্বার্থে, কার স্বার্থে? মেরুকরণের বিষ এই ছোট থেকে ঢুকিয়ে দেওয়া, তাও স্কুলের মতো জায়গায়। সূত্র বলছে কয়েক বছর ধরে স্কুলে এমন ব্যবস্থা চলে আসছে। আমরা খবর করি, আর জি 24 ঘন্টায় খবর দেখাতেই শেষমেশ বিভেদ রেখাটা সরল। আজকে আমার সিদ্ধান্ত নিলাম একটাই রান্না হবে, কোনোভাবেই মানে আর দ্বিতীয় দুটো রান্না হবে না। এটাই কার্যকারী হলো যে প্রশাসনিক নিয়ম মেনেই রান্না বান্না এবং
সকল ছাত্ররা একসঙ্গেই খাবেন এবং সকল গার্জেনকে এটাই বলা হলো এবং তাতে সকলে রাজি হলো। পড়ুয়াদের মিড ডে মিলের হাঁড়ি এক হলো। তাহলে এতদিন হিন্দু আর মুসলিমকে আলাদা করে রাখা হয়েছিল, আজ কি করে এক হলো? তার মানে এক করা যায়, এক হওয়াটাই স্বাভাবিক। চিন্তার দৈন্যতা কি ঘুচবে এতে? রাজনৈতিক নেতা নেত্রীরা দল তাদের রাজনীতির স্বার্থে, ফায়দার স্বার্থে ধর্মীয় বিভেদ মেরুকরণ করেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, শিক্ষক, আমাদের চিন্তার দৈন্যতা আছে বলেই তো রাজনীতিকরা তার থেকে ফায়দা লুটতে পারেন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমাদের চিন্তায় যদি গলদ আর দৈন্যতা না থাকে, তাহলে কি স্কুলে ধর্মের ভিত্তিতে মিড ডে মিলে রান্নার আলাদা বন্দোবস্ত হয়? আর এগুলোই তো ফাঁক, যে ফাঁকের সন্ধানে থাকে রাজনীতি। এই ফাঁকগুলোই তারা ঢুকে পড়ে, তারপর আমরা সবাই জানি জাফরাবাদ হয়। যা দিনকাল পড়েছে না, চিন্তা ভাবনা যেদিকে জোর করে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিশ্বাস করুন অদূর ভবিষ্যতে বিষ, ঘৃণার বিষ ছাড়া এই মগজে আর কিচ্ছু থাকবে না। মানুষ মানুষকে দেখে বিষ ছুড়বে। রাখো হরি আর আল্লাহ রাখা একসঙ্গে থাকবে না। শুধু ধর্ম, শুধু ধর্ম, এর বাইরে কিচ্ছু থাকবে না। মানুষ কিছু ভাবতেই পারবে না। আর উন্নয়ন সেটা কি জিনিস? সব ওই ধর্মের কুয়োয় গিয়ে পড়বে। দেখুন না, রথ আসছে, একটা উৎসব। আপনি আমি ছোটবেলা থেকেই উৎসব দেখে আসছি, নিজেদের মতো করে পালন করে আসছি। এখন উৎসব আর নিজেরই নয়, উৎসব এখন রাজনীতির। কি ধর্মযুদ্ধ এই রথকে ঘিরে। পরেই প্রথম দীঘায় রথযাত্রা হবে, যার প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মমতা ব্যানার্জি নিজে দীঘা পৌঁছে গেছেন। 27 তারিখে রথ, তিনি পৌঁছে গেলেন 25-এই। সূত্র বলছে ধারে ধারে জঁক জমকে পুরীর রথযাত্রাকে যাতে টেক্কা দিতে পারে দীঘা, বন্দোবস্ত চলছে। বিধানসভা ভোটের আগের বছর দীঘার এই রথযাত্রা কি রাজনীতির তুরুপের তাস হলো? আচ্ছা, সকাল সকাল দিলীপ ঘোষ একটা কথা বলেছেন যে এই মন্দির আসলে ভোটের দিকে তাকিয়ে তৈরি হয়েছে, কিন্তু লাভ হবে না, এতে ভোট পাওয়া যাবে না। মুখে বিজেপি যাই বলুক, আসলে এই রথ যাত্রা, দীঘার বিরাট মন্দির এবং প্রসাদ বিলি বিজেপিকে কি চাপে ফেলে দিয়েছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাংলায় নিজেকে সনাতনীদের পোস্টার বয় হিসেবে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। এখানে আর কোনো লুকোছাপা নেই। সারাক্ষণ হিন্দু 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 হিন্দু, এত পার্সেন্ট হিন্দু ভোট, এত পার্সেন্ট হিন্দু ভোট, এটা হলেই জিতবো, বারবার খুলেআম বলছেন, যাতে কারোর মনে, কোনো হিন্দু ভোটারের মনে 0.1% সন্দেহ না থাকে যে উনি হিন্দুদের হয়েই গলা ফাটাচ্ছেন। অথচ দেখুন, তার জেলা পূর্ব মেদিনীপুরেই এত বড় মাপের রথযাত্রা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী, নিজে উপস্থিত থাকছেন ওই জেলায়, পূর্ব মেদিনীপুরে। ওই জেলাতেই শুভেন্দু অধিকারীর গড়, বাড়ি, পৈতৃক ভিটে। যদি আমরা ভৌগোলিক অবস্থানটা দেখি, দীঘার জগন্নাথ মন্দির থেকে কাঁথি মেরে কেটে 30 কিলোমিটার দূরে, কিন্তু তিনি মন্দির দর্শন করছেন না। শুভেন্দু অধিকারী, তিনি হিন্দুত্বের, সনাতনী হিন্দুত্বের পোস্টার বয়, অথচ তাকে ছাড়া এত বড় একটা মন্দির, রথযাত্রায় এত জাঁকজমক, তাহলে সনাতনী হিন্দুত্ব ভাগ হয়ে যাবে না তারই জেলায়? আশঙ্কা। দীঘার জগন্নাথ মন্দিরের স্বীকৃতি দিতে চান না শুভেন্দু অধিকারী, তাই রাজ্য বাড়ি বাড়ি দীঘার প্রসাদ বিলির যে কর্মসূচি শুরু করেছে তার তীব্র বিরোধিতা করছেন তিনি। শুধু শুভেন্দু একা কেন, গোটা বিজেপি ব্রিগেড বলছে ওটা নাকি প্রসাদই নয়, অভিযোগ কোটি কোটি টাকা ব্যয় আসলে দুর্নীতি।
পাড়ার মিষ্টির দোকানে বানানো মিষ্টি বাড়ি বাড়ি যাচ্ছে। প্রকৃত হিন্দু হলে সরকারের দেওয়া পেড়া খাজা প্রত্যাখ্যান করুন বলেছেন শুভেন্দু অধিকারী। উনি আবার এটাও বলেছেন পাল্টা উনি নিজে পুরীর জগন্নাথ মন্দির থেকে আসল প্রসাদ এনে বিলি করবেন তমলুকে নিজের জেলায়। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। চাপটা বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারী আসল প্রসাদ বিলি করবেন। কেন? প্রসাদ বিলির দরকার কি হচ্ছে? তৃণমূলের প্রসাদ বিলি রাজনৈতিক ডিভিডেন্ড পেয়ে যেতে পারে। আশঙ্কা আরো, দেখুন দীঘায় সরকারি আয়োজনে রথযাত্রা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন ওই দিন। তার পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনিও রথ টানবেন, ধারে ভারে সরকার আর শাসক শিবিরকে টেক্কা দিতে চান। কি কর্মসূচি? কর্মসূচি হলো 1 লক্ষ লোককে নিয়ে তিনিও রথ টানবেন। কোথায়? ওই জেলায়, পূর্ব মেদিনীপুরে না, কলকাতায়। মমতা ব্যানার্জি তার জেলায় আর মমতার জেলায় শুভেন্দু অধিকারী। লোক হবে না তো, আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো বেলা 12টার সময় লোক সংস্কৃতি পরিষদে। কোন রথে কত ভিড় হবে তা সময় বলবে। তবে প্রশ্ন তো থাকছে, আমরা শুভেন্দু অধিকারীকে তৃণমূল ছাড়ার পর প্রায় বছর 5 হতে চলল, কোনোবার রথে কলকাতার বুকে দাঁড়িয়ে দড়ি, রথের রশি টানতে দেখেছেন? দেখিনি তো। হঠাৎ এখন এই ঘোষণা কেন করতে হচ্ছে? কেন বলুন তো? কারণ ওই আর একটা ভোট আসছে এবং সনাতনে হিন্দুত্বের পোস্টার বয়ের মনে কোথাও আশঙ্কা দানা বাঁধছে কি যে এই বিরাট মন্দির এবং এত জাঁকজমক করে রথযাত্রা তার সনাতনী হিন্দুত্বের দাবিকে ভেঙে টুকরো টুকরো করতে পারে, হিন্দুত্বের ভাগ হতে পারে। বাকি সত্তর আমাদের 2021-এর আগেও বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই 70-এর বেশিটা নিজের দিকে টানাই তার অঙ্ক। বারবার বলেন আর 5%, আর 10%। সেটাও যদি ভাগ হয়ে যায় তাহলে কুর্সি তো বহুদূর। এখনই বা রথযাত্রার কথা না হলে বলবেন কেন? একটু আগেই বলছিলাম না, সনাতনে হিন্দুদের পোস্টার বয় শুভেন্দু অধিকারী। তিনি অঙ্ক কষছেন। আর এই বিরাট মন্দির, বিপুল ভিড়, এত জাঁকজমকপূর্ণ রথযাত্রা তার সমস্ত অঙ্ককে ঘেঁটে দিতে পারে, উত্তর নাও মিলতে পারে। সে আশঙ্কাতেই রয়েছে বিজেপি। হিন্দু ভোটের মনোপলি কেড়ে নেবে এই রথযাত্রা। মুখে বলছেন ওই প্রসাদ নেবেন না, এটা আসল মন্দিরই না, আসল তো পুরী, আমি এনে দেবো পুরীর প্রসাদ। আসলে ভিতরে শঙ্কা, ভোট চলে যাবে না তো? হিন্দুত্বের দাবিদার বিজেপি, বিশেষ করে বিরোধী দলনেতা, ইমেজে ধাক্কা লাগবে না তো? আশঙ্কা, আর তাই সংকীর্ণতা। আশঙ্কা ভয়ই তো জন্ম দেয় সংকীর্ণতা, দৈন্যতা, চিন্তার দৈন্যতা। তবে হ্যাঁ, আপনি যদি একথা বলেন যে শুভেন্দু অধিকারী একাই কি চিন্তার দৈন্যতায় ভুগছেন, উল্টো শিবির নয়, আমি বলবো হ্যাঁ, 100 বার উল্টো শিবিরেও আছে। না হলে সত্যিই তো একটা মন্দির উদ্বোধন হয়েছে, উৎসব হবে এবং ধর্মীয় অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন, ব্যাস। পুলিশি বন্দোবস্ত আঁটোসাঁটো হবে যাতে মানুষের কোনো সমস্যা না হয়, অপ্রীতিকর কিছু অবস্থা তৈরি না হয়, ব্যাস। না, ব্যাস এখানে নয়। এই যাত্রাপথে এত আগে থেকে যদি আপনি নজর করেন, আমাদের ক্যামেরাবন্দি হয়েছে, প্রায় 5-10 পা এগোলেই একটা করে পোস্টার, যেখানে প্রভু জগন্নাথ দেবের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এর প্রয়োজন কি ছিল? অনেকেই প্রশ্ন করবেন, তিনি বানিয়েছেন মন্দির, তার ছবি তো থাকবেই আলবাত, সেটাই তো প্রচার করতে হবে। কেন? ভোট আসছে। আশঙ্কা তাহলে শুভেন্দু অধিকারীর অমূলক নয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সুবিশাল দীঘার মন্দির নিঃসন্দেহে নিজেই একটা পোস্টার, হিন্দুত্বের পোস্টার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গায়ে বারবার সংখ্যালঘু তোষণের স্ট্যাম্প মারে বিজেপি, সেটার থেকে বেরোনোর পোস্টার। শুধু সংখ্যালঘু নয়, হিন্দুদের পাশে মুখ্যমন্ত্রী, তার পোস্টার। তাই ভয়ে ধরাচ্ছে শুভেন্দু অধিকারীর মনে। মনে রাখবেন, আমি কাউকে পরোয়া করি না, আর কাউকে তুষ্ট করার দায় নিজের কাঁধে রাখিনি। যা বলবো সত্যি বলবো। ওই যে দিলীপ ঘোষের কথা বলছিলাম, সৈকত শহরে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগও সেরেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর দীঘা সফর নিয়ে দিলীপ ঘোষ বলছেন কটাক্ষের সুরে। অবাক হচ্ছেন না? সেই দিলীপ ঘোষ যার এই রাজনৈতিক বিতর্কিত ক্যারিয়ার শুরুই হলো দীঘা পর্ব থেকে। উনি সস্ত্রীক দীঘা গেলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে হেসে হেসে এক ফ্রেমে বন্দী হলেন, আর তারপরই দল যেন কোথায় তাকে অচ্যুত করে দিল। কিন্তু দিলীপ ঘোষের গলায় কটাক্ষ। রথের রশিতে টান পড়ার সময় আসেনি, তার আগেই তুঙ্গে উঠেছে রথ রাজনীতি। শাসক বিরোধী তরজায় চড়ছে পারদ। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই বছর দীঘায় প্রথম রথযাত্রা, তাই প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সৈকত শহরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে কাথি, রামনগর সহ একাধিক জায়গায় ভিড়ের কারণে থমকালো মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমে জনসংযোগ সারলেন মমতা। পরে দীঘা পৌঁছে রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখলেন। জানা গিয়েছে শুক্রবার মুখ্যমন্ত্রীর হাতেই দীঘার রথযাত্রার সূচনা হবে। তার আগে সোনার ঝাড়ু দিয়ে রাস্তার ঝাঁটো দেবেন মুখ্যমন্ত্রী, তারপর গড়াবে রথের চাকা। ভোটমুখী বাংলায় রথ রাজনীতির চাকা অবশ্য আগেই গড়িয়ে গিয়েছে। এদিন দীঘার রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, উন্নয়ন ছেড়ে রথে মজেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরির প্রার্থীরা, চাকরি হারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, তার সমস্যার সমাধানের সময় নেই। স্কুলগুলো উঠে যাবে কিনা আগামী বছর তার কোনো চিন্তা নেই। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির, তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, তো ওটাকে তুলে ধরার চেষ্টা, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। দিলীপের পাল্টা খোঁচা দিতে ছাড়েনি জোড়াফুল শিবির। দিলীপবাবুর মন চায় জগন্নাথ দেবকে পুজো দিতে, জগন্নাথ দেবের প্রসাদ নিতে, জগন্নাথ দেবকে প্রণাম করতে। তাই দিলীপবাবু মনের ইচ্ছার জন্য জগন্নাথ মন্দিরে পৌঁছে যান এবং সেই জগন্নাথ মন্দিরের যিনি কারিগর, রূপায়ক, মমতা ব্যানার্জির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওই জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন। তারপর বিজেপির কাছে এসে ঝাড়খান, তখন উনি নিজেকে বিজেপি প্রমাণ করতে চান। উনি হিন্দুর উপরে উঠে উনি নিজেকে যখন বিজেপি প্রমাণ করতে চান, তখন তাকে বিরোধিতা করতে হয়। তাৎপর্যপূর্ণভাবে উদ্বোধনের দিন মমতার আমন্ত্রণেই দীঘা পৌঁছে গিয়েছিলেন দিলীপ। মন্দির দর্শনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলেছিলেন। মাস দুয়েকের মধ্যে মুখ্যমন্ত্রী দীঘা সফর নিয়ে দিলীপের আপত্তির কারণ কি তা নিয়েও চলছে চর্চা। চিন্তার দৈন্যতা নয়, একজন রাজনীতিক আর একজন রাজনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? কিন্তু এমন কালচার এখন, এটাই অস্বাভাবিক। তাই মুখ্যমন্ত্রীর পাশে হাসি মুখে দীর্ঘ সময় বসে থাকা দিলীপ ঘোষকেও কটাক্ষ করতে হচ্ছে। কারণ তিনি যদি কটাক্ষ না করেন, বিজেপির মেইন স্ট্রিমে ফেরা চাপের হয়ে যেতে পারে। দিলীপ ঘোষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাতে চিন্তার দৈন্যতা লোকে ভাবলে ভাবুক। কোথায় পৌঁছেছে এই দৈন্যতা জানেন? মসজিদটা দেখতে চলুন। বিমানবন্দরের ভিতরে যে মসজিদ বলছিলাম একটু আগেই, 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে বিমানবন্দরে আজ পৌঁছলেন বিরোধী দলনেতা। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়ার পর হুঁশিয়ারি দিলেন যে আমরা করাবই, আপনারা শুনলে ভালো, না শুনলে এরপরে উপরে উঠবো না, এই গেটের এখানে 17 ইঞ্চ পেতে বসে থাকবো। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের মুখে 7 নম্বর গেটের ভিতরে মসজিদ থাকায় বিমান যাত্রীদের অসুবিধা হয়। মসজিদে নামাজ পড়তে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও অসুবিধা কিন্তু কম হয় না।
যশোর রোডে বিরাটি ছাড়িয়ে বাঁকড়া মোড়ের উল্টো দিকের এই মসজিদ সরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলাপ আলোচনা চলছে। যাত্রী নিরাপত্তা এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই মসজিদ অন্য কোথাও সরানো যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে, কিন্তু এখনো সেটি সরানো সম্ভব হয়নি। এ নিয়ে আজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং পায়েলগাম ইনসিডেন্ট এবং সিঁদুর অপারেশন তার পরবর্তী পর্যায়ে দেশের সুরক্ষার সঙ্গে কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের কিছু বিষয় যুক্ত রয়েছে। আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে। দেখুন, বিমানবন্দরের নিরাপত্তা অনেক বড় প্রশ্ন, কোনো সন্দেহ নেই, কিন্তু শুভেন্দু অধিকারী কি শুধুই বিমানবন্দরের নিরাপত্তার কথা ভেবেই ডেপুটেশন দিলেন? গেরুয়া শিবিরের রাজনীতির মতি গতি তো তা বলছে না। 26-এর আগে তাদের ধর্মীয় মেরুকরণ স্পষ্ট করেছে পদ্ম শিবির। কড়া হিন্দুত্বের লাইনই যে তাদের লাইন তা স্পষ্ট বিজেপির কথায় কাজে। এখানেই তো চিন্তার দৈন্যতা, যা নিরাপত্তা ছাড়িয়ে হিন্দু মুসলিমে আটকে গেছে। একটা বাক্সয় ঢুকে গেছে মাথা, ঠুলি চোখে, হিন্দু মুসলিম ছাড়া কিচ্ছু চোখে পড়ছে না। রাজনৈতিক ভাবনার দৈন্যতা এমন জায়গায় যে এখন মসজিদ সরানো নিয়ে ডেপুটেশন দিতে হচ্ছে ভোটের আগে। মনে রাখবেন, ভোটের আগে ধর্নার হুঁশিয়ারি দিতে হচ্ছে। হুঁশিয়ারি, যা বলি সত্যি বলি। আচ্ছা, কলকাতা বিমানবন্দরে মসজিদ আজ থেকে তো নেই, 5 বছর থেকে তো নেই। এতদিনের একটা সমস্যা নিয়ে এখন টনক নড়ল। ধর্মীয় মেরুকরণ কি এর পেছনে উদ্দেশ্য নয়? লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, রাজ্যে বিধানসভা ভোটের 1 বছর আগেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এসবই প্রতিটি রাজনৈতিক দল ও সরকারের রাজনৈতিক লক্ষ্য বলেই এক্সপার্টরা বলেন। আপনার কি মনে হয়? কিন্তু চিন্তার এত দৈন্য যে বিমানবন্দরের গেটের ভিতর মসজিদও রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। মানে যেখানে মন্দির, যেখানে মসজিদ, সেখানেই রাজনীতি। আগে ধর্মস্থানে ঠাকুর দেবতারা থাকতেন, এখন ধর্মস্থানে রাজনীতি। ঠাকুর দেবতারা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন না তো মন্দির মসজিদ? দেখবেন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। স্পষ্ট রাজনৈতিক লাইনে মেরুকরণের রসদ খুঁজছে রাজনীতি। স্পষ্ট রাজনীতিকে সুযোগ দেবেন কি দেবেন না আপনার হাতে। চিন্তার দৈন্যতা কোথায় নেই? যুদ্ধের কথা আজ বলবো না, যা বলবো সত্যি বলবো। চিন্তার দৈন্যতাই যুদ্ধের জন্ম দেয়, সে কথা বলবো। ইরান ইসরায়েল যুদ্ধ গত কয়েকদিন পশ্চিম এশিয়ায় আগুনের স্ফুলিঙ্গের পর অবশেষে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে দুদেশ। আচ্ছা, ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাতের সূত্রপাত কি থেকে ছিল? যে সংঘাতে সরাসরি এন্ট্রি নিল আমেরিকা। তেল আভিভ আর পেন্টাগন দুইয়ের অভিযোগ, তেহরান আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে গোপনে গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। আর সেই জন্যই তো ইরানে আক্রমণ করেছে ইসরায়েল আর আমেরিকা। ইরানের পরমাণু ঘাঁটিতে ইসরায়েলের হামলার জেরেই তো মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের শুরু। যে হামলার পাল্টা ইসরায়েল ও কাতারে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। পশ্চিম এশিয়ার এই যুদ্ধে কোন পক্ষ কি পেল? আদৌ কেউ কিছু পেল? সবাই বলছে জিতে গেছি, জিতে গেছি। জিতলটাকে? ভারত পাকিস্তান সংঘাতের পরও পাকিস্তান ভিক্টরি প্যারেড করেছিল 3 দিন ধরে নিজের দেশে। জিতেছিল পাকিস্তান? ইরানে আমেরিকার হামলাকে অত্যন্ত সফল হামলা আখ্যা দিয়েছেন ট্রাম্প। তেহরানে পরমাণু বোমার স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও বড় মুখ করে দাবি মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু খোদ পেন্টাগন কি রিপোর্ট দিচ্ছে জানেন? ট্রাম্পের বড় মুখের বড় দাবি ভোঁতা করে দিয়েছে পেন্টাগনের রিপোর্ট। ইরানে আমেরিকার হামলায় কিচ্ছু লাভ হয়নি, কিচ্ছু না, ইরানের কোনো ক্ষতি হয়নি বলছে পেন্টাগনের রিপোর্ট। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই রিপোর্ট দিয়েছে। প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে হামলায় ইরানে মজুদ ইউরেনিয়াম ধ্বংস হয়নি। পরমাণু কার্যকলাপে ব্যবহৃত সেন্ট্রিফিউজও সুরক্ষিত।
এই হামলার ফলে খুব বড় জোর ইরানের পারমাণবিক কার্যকলাপ কয়েকটা মাসের জন্য পিছিয়ে যাবে। ব্যাস। মার্কিন গুপ্তচর বিভাগের দুই কর্তা সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাদের হামলায় ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস হয়নি। তাহলে এত ঘটা করে হুমকি দিয়ে যে ডোনাল্ড ট্রাম্প তেহরানের বুকে সামরিক আঘাত হানলেন, তাতে আখেরে লাভটা কি হলো? উল্টে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটিতে পাল্টা আঘাত হানলো ইরানও। যদিও গোয়েন্দা রিপোর্টে তেলে বেগুনে জ্বলে উঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আমেরিকার হামলাকে হিরোশিমা নাগাসাকি পরমাণু হামলার সঙ্গে তুলনা করে দিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে হিরোশিমা নাগাসাকিকে পরমাণু হামলার পর জাপান আত্মসমর্পণ করেছিল, সেভাবেই ইরানে হামলা চালিয়ে যুদ্ধ থামিয়েছে তার প্রশাসন, দাবি ট্রাম্পের। এমনকি খোদ তার দেশের গোয়েন্দার রিপোর্ট নিয়ে সিএনএন আর নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সামরিক ইতিহাসে সবচেয়ে সফল অভিযানকে হেয় করার চেষ্টা বলেও সরব হয়েছেন ট্রাম্প, যেখানে তার নিজের দেশের গোয়েন্দা সংস্থা বলছে ইরানে হামলায় কোনো ক্ষতি হয়নি। তখন ট্রাম্পের দাবি চিন্তার দৈন্যতাকেই প্রকট করে। দৈন্যতা কি? উনি নিজের বাইরে কিচ্ছু দেখতে পান না। উনি এত বড় একটা দেশের প্রেসিডেন্ট, এত শক্তিধর দেশের প্রেসিডেন্ট, কিন্তু উনি নিজেকে ছাড়া কিচ্ছু দেখতে পান না। কি দৈন্যতা! ট্রাম্প এবং তার দেশের গোয়েন্দা সংস্থার এই তুতু ম্যায় চলছে ইরানের পারমাণবিক শক্তি ধ্বংসের দাবি নিয়ে। তার দেশের গোয়েন্দারা যা বলছেন তার ঠিক উল্টো প্রেসিডেন্ট বলছেন। আমেরিকার অভ্যন্তরে এই বিতণ্ডার মাঝেই বিশ্বের কাছে শঙ্কার খবর। আচ্ছা, ইরানের প্রাণভোমরা কোথায়? আমেরিকা বলছে তাদের হামলার পর ইরানের পরমাণু কেন্দ্র থেকে উধাও হয়ে গেছে 400 কেজি ইউরেনিয়াম, যা 10টা পরমাণু বোমা তৈরির রসদ। আমেরিকার দাবিকে কার্যত সমর্থন করে রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির দাবিও তাই। আইএইএরও দাবি ইরানের 409 কেজি ইউরেনিয়াম হারিয়ে গেছে। কোথায় গেল এই বিপুল ইউরেনিয়াম? এমনিতেই আমেরিকার গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের পরমাণু পুরোপুরি ধ্বংস হয়নি, তা অটুট। তাহলে তেল আভিভ আর পেন্টাগনের হামলা সত্ত্বেও তেহরান কি তাদের পারমাণবিক শক্তি অটুট রাখতে সক্ষম? আমেরিকার হামলার আগে স্যাটেলাইট ছবিতে ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের বাইরে 16টা ট্রাকের সারি দেখা গেছে। তাহলে কি ইরান তাদের গচ্ছিত প্রাণভোমরা গোপনে আগেই সরিয়ে ফেলেছিল? 36 ইঞ্চির 16টি সিলিন্ডারের মধ্যেই কি তাহলে তাদের সম্পদ লুকিয়ে রেখেছে ইরান? ইরান তাদের ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে দাবি ইসরায়েলের। ইরানের 3 পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার পর স্যাটেলাইট ছবিতে পরমাণু কেন্দ্রগুলোর ক্ষতি হলেও কোনো তেজস্ক্রিয় বিকিরণের কথা বা ছবি দেখা যায়নি। ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ থাকলে মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়াই স্বাভাবিক। তেহরানের ইউরেনিয়াম নিয়ে তাই রহস্য বাড়ছেই। এতক্ষণ যা দেখালাম তা কিচ্ছু নয়। ভাবনার দৈন্যতার নক্কারজনক উদাহরণটা এখন দেব আপনাদের। লোক কোথায় নামতে পারে, ভাবনা কত নিচে নামতে পারে, কত ছোট চিন্তা হলে এটা করা সম্ভব। স্টেন্ট চুরি সম্ভব? শুনেছেন কখনো? যে স্টেন্ট হার্টে বসানো হয় সেটা চুরি। যা অভিযোগ উঠেছে তা মারাত্মক। আর যদি তা সত্যি প্রমাণিত হয় তাহলে এর থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না। একে চুরি নয়, ডাকাতিও নয়, নোংরামি বলা উচিত। হাসপাতালে চিকিৎসার নামে রোগী আর তার পরিবারের যেভাবে গলা কাটা হয় তা নিয়ে আমাদের মনে কারোর কোনো প্রশ্ন নেই। বেসরকারি হাসপাতালে ঢাকুরিয়ার, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি নামকরা বেসরকারি হাসপাতালে কি কাণ্ড হয়েছে বলি আপনাদের, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন শ্রীরামপুরের বাসিন্দা গৌতম রায় এবং তার পরিবার। অভিযোগটা কি? হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছিল 2023 সালে। ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন গৌতম রায় নিজে। গৌতম রায়ের বুকে স্টেন্ট বসানোর দরকার বলেন চিকিৎসকরা, বলে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে স্টেন্ট বসানো হয়, কিন্তু তারপরেও
গৌতম বাবুর সমস্যা পুরোপুরি মেটেনি। তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতারই অন্য একটি বেসরকারি হাসপাতালে গৌতম রায়ের ওপেন হার্ট সার্জারি করানো হয়। আর তাতেই ঝুলি থেকে বেড়ালটা লাফ মেরে বাইরে আসে। পরিবার মারাত্মক অভিযোগ করছে, ওই ঢাকুরিয়ার হাসপাতাল থেকে জানানো হয়েছিল রোগীর বুকে 3টি স্টেন্ট বসেছে, আর পরিবার বলছে আসলে 2টো স্টেন্ট বসানো হয়েছিল, 3টে নয়। এমনকি যে জায়গায় স্টেন্ট বসানোর কথা সেখানে বসানো হয়নি। একটা স্টেন্ট বসাতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। প্রশ্ন এখানেই উঠছে, গৌতম রায়ের বুকে 2টো স্টেন্ট বসিয়ে 3টের টাকা নিয়েছে ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। যদি অভিযোগ সত্যি হয়, ভয়ঙ্কর। টাকা সোনার মতো স্টেন্ট চুরির অভিযোগও উঠবে এরপর। হাসপাতাল কর্তৃপক্ষ একটা স্টেন্টের বাড়তি দাম নিয়ে নিল না বসিয়েই। খান 2 স্টেন্ট যদি বসাতে হয় তাতেই প্রায় গড়ে, এটা হাসপাতাল টু হাসপাতাল একটু আলাদা হতে পারে, গড়ে 1,05,000 খরচ তো হয়েই যায়। শহরের যে কোনো বেসরকারি হাসপাতালে 4 থেকে 5 লাখ। ভাবুন, 3টে স্টেন্টের দাম নিয়ে বসেছে নাকি 2টো। টাকা কামানোর জন্য ভুরি ভুরি টেস্ট, দামি দামি ওষুধ, অপ্রয়োজনীয় চিকিৎসা, এগুলোর অভিযোগ তো দীর্ঘদিনের। চিকিৎসার নামে এভাবে রোগীর গলা কাটা, কতটা দৈন্যতা ভাবুন তো। এত বড় হাসপাতাল এত দৈন্যতায় ভোগে। চিন্তার দৈন্যতার আরো একটা উদাহরণ দেখবেন। এই যে বাচ্চা ফুটফুটে মেয়েটা কালীগঞ্জে মারা গেল, ক্লাস 4-এ পড়তো, বিজয় মিছিল থেকে ছোড়া কোটান কোট চকলেট বোম ফেটে গিয়ে যে মারা গেল, তার মায়ের সঙ্গে আজ দেখা করতে গিয়েছিলেন হুমায়ুন কবির। দেবড়ার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন IPS। দেখা করতে গিয়েছেন, খুব ভালো, অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। একজন মা সন্তানহারা মায়ের পাশে দাঁড়াতে চেয়েছেন, কিন্তু গিয়ে টাকার খাম দিচ্ছেন মায়ের হাতে। চিন্তার কত বড় দৈন্যতা। মা সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করেছেন, সঙ্গে সঙ্গে। একজন মা কখনো সন্তানকে তো ফিরে পাবেন না, ক্যাশ টাকা দিয়ে তার হবে কি? প্রশ্ন করেছেন বিধায়ককে ওই সন্তানহারা মা। চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তার চিন্তার দৈন্যতা কতটা। সোমবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের গণনা শেষ হতে না হতেই বিজয় উৎসব শুরু করে দেয় তৃণমূল। সেই মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রীর। জয়ের আনন্দ বদলে যায় অস্বস্তিতে। বৃহস্পতিবার এলো আরেক ধাক্কা। বুধবার নিহত ছাত্রী তামান্নার বাড়িতে যান দেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মৃতের মাকে খামে ভরে টাকা দিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন তিনি। টাকা চাই না, বিধায়ককে শটান জানিয়ে দেন তামান্নার মা। তামান্না ঠিকই করেছে। আমি তার মাকে বলি, সত্যিকালে সাহসিনী মহিলা, বেগম রোকেয়ার মতো এই রকম মহিলা আছে, এদের দরকার আছে। কালীগঞ্জ উপনির্বাচনে প্রায় 50,000 ভোটে যেতেন তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। তিনি কেন একবারও দেখা করতে এলেন না তা নিয়েও ক্ষোভ উগরে দেন নিহত ছাত্রীর মা। এইখানে আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটা কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি। সন্তান হারানোর যন্ত্রণা কতটা তা কি টের পেল তৃণমূল নেতৃত্ব? কোন অভিজ্ঞতা নিয়ে ফিরলেন শাসক বিধায়ক? সমাজে যেখানেই বোমা দেখবে বা পিস্তল দেখবে, প্রত্যেকটা মানুষের উচিত তার বিরুদ্ধে আওয়াজ তোলা। প্রত্যেকটা মানুষ যদি গর্জন করে ওঠে, তাহলে একদিন আমরা পৃথিবীটা অনেক সুন্দর করতে পারি। বোমার আঘাতে মৃত্যু হবে না।
এদিন নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমি তামান্নার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি। আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে। তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে। কালীগঞ্জের উপনির্বাচনকে ২৬-এর ভোটের রিহার্সাল হিসেবেই দেখছিলেন রাজনৈতিক পণ্ডিতরা। ভোট যুদ্ধে জিতে গেলেও নাবালিকার মৃত্যু আপাতত বোমার স্প্লিন্টারের মতোই ফুটবে ঘাসফুলের গায়ে। তবে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন এত বড় অভিযোগ সামনে আসছে, তখন অদ্ভুতভাবে আজ দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক ব্যানার্জি দাবি করলেন নিঃশব্দ বিপ্লবের। মনে আছে আপনাদের সেবাশ্রয় বলে একটি ডাক্তারি ক্যাম্প, মানে সেবামূলক, যেখানে বিনামূল্যে এলাকার মানুষদের ট্রিটমেন্ট, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা সবটুকু দেওয়া হয়েছে। অনেকেই তখন বলেছিলেন এটা বিকল্প একটা স্বাস্থ্য ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে নিজের কেন্দ্রে তৈরি করছেন। অভিষেক সে কথাও বলেছেন। অনেকে অনেক ব্যঙ্গবিদ্রুপ করেছেন, কিন্তু আসলে সেবাশ্রয় কি তা নাকি ওই নিঃশব্দ বিপ্লব পড়লে জানা যাবে। হ্যাঁ, অভিষেকের নিঃশব্দ বিপ্লব একটা বই, যেখানে তার কাজের খতিয়ান। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী বলেছিলেন শূন্য পাবে। একই সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। বললেন বিজেপি ৫০-এর গণ্ডি পেরোতে পারবে না। ২০২১-এ তো বিজেপি চাকাটা ৭৭-এ আটকে গেছিল, এবার ৫০-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম ২০২৬-এ। অভিষেকের ভবিষ্যৎবাণীর পাল্টা দুচার কথা শোনালেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বেশি আসন পাবেন না আজকে ঘোষণা করে দিল। ওকেও বলে দিচ্ছে মিটিং করতে পারবে না, মিটিং করতে পারবে না। ও ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো, তার আগে প্যাকেট করবো ওকে আর জাহাঙ্গীর। দেখুন, সময় আসুক তখন দেখা যাবে। আমাদের ৫০-এর নিচে থাকে না, তৃণমূল কংগ্রেসের ৫০-এর নিচে যায়। সময় আসতে দিন না, তখন বোঝা যাবে কার কত দাম। আগে থেকে ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই। আমিও জ্যোতিষী নই, উনিও জ্যোতিষী নন। স্বাভাবিকভাবে সময় আসুক তখন দেখা যাবে কিসমে কিতনা হয়। ২৬-এ তৃণমূলের হাতিয়ার উন্নয়ন, সেই উন্নয়নই এবার পুস্তিকায় প্রকাশ। যে ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা, তারই জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিঃশব্দ বিপ্লব যেন উন্নয়নের শ্বেতপত্র। সাংসদ হিসেবে তার সাফল্যের খতিয়ান প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বই আকারে। সাতগাছিয়ার সভা থেকে তাঁরও ব্যাখ্যা দেন তৃণমূলের সেনাপতি। আপনারা বইগুলো নিয়ে যাবেন এবং এলাকায় যাতে সার্বিকভাবে আমরা কি কাজ করেছি মানুষ জানতে পারে, মানুষ বুঝতে পারে, সেটা আপনারা সুনিশ্চিত করবেন। এবং বিজেপির কুৎসার ধারাবাহিক জবাব যেভাবে আমরা দিয়েছি একইভাবে দিতে হবে। আমরা যখন নিঃশব্দ বিপ্লব করেছি, বিজেপি করেছে সশব্দে কুৎসা, নিঃশব্দ বিপ্লবের উল্টো। তো কুৎসার জবাব নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে মানুষকে তথ্য পরিসংখ্যানের নিরীক্ষা আমরা দিয়েছি। ডায়মন্ড হারবারের ৭৬,০০০ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স ৫০ দিনের ব্যবধানে ২টি চিঠি পাঠিয়েছে, এই দাবি করে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ায় বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে ফের একবার পিএকুয়ে দখল নিয়ে কেন্দ্রকে বিঁধলেন অভিষেক। একই সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে সুকান্ত শুভেন্দুদের সমালোচনার জবাব দেন তিনি। সব মিলিয়ে বিজেপিকে আগাগোড়া বিধেই ২৬-এর বিধানসভার প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই দৈন্যতা থেকে মুক্তি চাই। আপাতত ইনস্ট্যান্ট মুক্তির জন্য আর একবার মহাকাশে যাই। অ্যাক্সিয়াম মিশন 4, কখনো ফ্যালকন 9 রকেটে লিকুইড অক্সিজেন লিক, কখনো খারাপ আবহাওয়া, কখনো বা ক্রু ড্রাগন মডিউলে ইলেকট্রিক হার্নেস ইস্যু। অবশেষে সাফল্য।
7 বারে। ক্রু ড্রাগন পেটে নিয়ে মহাকাশে পাড়ি দিল ফ্যালকন 9। উড়ান দিলেন ভারতের শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী। 14 থেকে 21 দিনের মিশন সাকসেসফুল হোক, আমরা সবাই চাই। আমরা অত্যন্ত গর্বিত দ্বিতীয় ভারতীয় হিসেবে শুভাংশু রাকেশ শর্মার পর আবার মহাকাশে পাড়ি দিলেন। সফল হোক, গবেষণা সফল হোক, সব থেকে বড় কথা এই ধরনের আরও কাজ, আরও গবেষণা, আরও বেশি করে এই প্রযুক্তির উন্নয়ন আমাদের সামনে আসুক। আমাদের চিন্তার দৈন্যতাকে কাটিয়ে দিক, মুছে দিক। ধর্মে মন নয়, আমরা যেন আকাশচুম্বী স্বপ্ন নিয়ে বাঁচতে পারি, যে স্বপ্ন সাকার করবেন অনেক শুভাংশুরা। 3, 2, 1, ignition and lift For 3 nations, a new chapter in space takes flight. Godspeed AX4. মিশন অ্যাক্সিয়ম 4 অন্তত 9টি সংস্থা এই মিশনের সঙ্গে জড়িয়ে। অ্যাক্সিয়ম স্পেস, নাসা, SpaceX, ISRO, European Space Agency, Hungarian Space Office, Translational Research Institute for Space Health, Sanford Stem Cell Institute, GEM Foundation, Limitless Space Institute। এছাড়াও অন্তত 31টি দেশের বিজ্ঞান গবেষণার কাজে সাহায্য করবে মিশন অ্যাক্সিয়ম 4। মিশন অ্যাক্সিয়ম 4 এর মিশন কমান্ডার আমেরিকার পেগি হুইটসন, পাইলট ভারতের শুভাংশু শুক্লা, মিশন স্পেশালিস্ট 2 জন, পোল্যান্ডের স্লাবোস উজনানস্কি ভিসনিয়েভস্কি আর হাঙ্গেরির টিবোর কাপু। এর মধ্যে একমাত্র মার্কিন মহাকাশচারী পেগি হুইটসনের মহাকাশের যাতায়াতের অভিজ্ঞতা আছে। এর আগে 3 বার তিনি মহাকাশে গিয়েছিলেন। আগেও আন্তর্জাতিক স্পেস স্টেশনের কমান্ডার ছিলেন। শুভাংশু শুক্লা সহ বাকি 3 জনেরই এটা প্রথমবার মহাকাশ যাত্রা। প্রত্যেক দিনের মতোই টুকরো খবর রাখি এক ঝলকে দেখাবো বলে, দেখে নিন। রথ রাজনীতিতে দীঘা বনাম পুরী, দীঘায় সাজু সাজু রথ, সৈকত শহরে মুখ্যমন্ত্রী, পাল্টা আসরে শুভেন্দু। পুরী থেকে মহাপ্রসাদ এনে তমলুকে বিলি, সেন্ট্রাল অ্যাভিনিউতে রথ টানবেন বিরোধী দলনেতা। 26-এ 50-এর নিচে আটকে যাবে বিজেপি, সাতগাছিয়ায় গিয়ে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের। সাংসদ হিসেবে সাতগাছিয়ায় রিপোর্ট কার্ড পেশ অভিষেকের, পাল্টা শুভেন্দু। কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে তুঙ্গে রাজনীতি, নিহতের বাড়িতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিহতের মাকে টাকা দিতে গেলে প্রত্যাখ্যান মৃতের মার। শুভাংশুর নাম যতবার আসছে ততবারই রাকেশ শর্মার রেফারেন্স আসছে। সালটা 1984, মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। তার ঠিক 1 বছর পর লখনৌয়ে জন্ম শুভাংশুর। কে জানতো এই ছেলেই ইতিহাস গড়বে? শুভাংশু না হলে প্রশান্ত নায়ারের কথা ভাবছিল ইসরো, কিন্তু শুভাংশুই ইতিহাস তৈরি করলেন। 140 কোটি ভারতীয় স্বপ্ন শুভাংশুর কাঁধের তেরঙায়। শুভাংশু স্পেস স্টেশনে পৌঁছেই বার্তা দিলেন, জয় ভারত, জয় হিন্দ। আমরা সবাই গর্বের সঙ্গে বলছি জয় হিন্দ। গোটা দেশ যে মহেন্দ্রক্ষণের প্রতীক্ষা করছিল তা ঠিক এলো ঘড়ির কাঁটায় 12টা 2 মিনিটে। এরপর কাউন্টডাউন শেষ করে মহাশূন্যে পাড়ি দিল মহাকাশযান SpaceX। শুভাংশু শুক্লা দ্বিতীয় মহাকাশচারী হিসেবে 41 বছর পর রাকেশ শর্মার উত্তরসূরি হলেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহাকাশে এই 14 দিন ঠিক কি করবেন তারা? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জি 24 ঘন্টার মুখোমুখি হয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। আপনাকে প্রথমেই জানাই যে এই যে সাফল্য,
সাফল্য, এই সাফল্য তো আমরা ইতিমধ্যেই ভাগ করছি এবং তার সঙ্গে শুভাংশু এই মহাকাশযানের পাইলট। কিন্তু মহাকাশে পৌঁছানোর পর এই 14টা দিন ঠিক কী ধরনের গবেষণা হবে এবং মানব সভ্যতাকে সেটা কতটা এগিয়ে দেবে? দেখুন, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট, এখানে টোটাল 60খানা এক্সপেরিমেন্ট হবে। এই যে 3 জন যাচ্ছে 3টি দেশ থেকে, তারা প্রত্যেকেই চাইবে তাদের প্রতিটি মুহূর্তকে এই মাইক্রোগ্র্যাভিটিতে কাজে লাগাতে, কারণ এটা মানে বিশাল ইম্পর্ট্যান্ট জিনিস। এই যে মাইক্রোগ্র্যাভিটিতে পাওয়া গেল, ভারতবর্ষ 7খানা এক্সপেরিমেন্ট তৈরি করেছে। এই ভারতের দিক থেকে বিচার করলে যেটা দেখা যাচ্ছে, মাইক্রোবায়োলজি এবং বায়োলজিক্যাল এফেক্ট বাই মাইক্রোগ্র্যাভিটি, এটাই হচ্ছে মানে মেন থিম। অর্থাৎ কিনা লাইফ ফর্ম কী ধরনের মাইক্রোগ্র্যাভিটিতে কী ধরনের ওষুধ খাওয়া যেতে পারে, এটা হচ্ছে আমার মতে সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট। যে আমরা কথায় কথায় যে ট্যাবলেট একটা করে মুখে দিয়ে দিচ্ছি, এই ট্যাবলেটটা যখন মানে মাটিতে বসে, পৃথিবীতে বসে সেই ফর্মে খাওয়া দাওয়া করলে সেইটা আমাদের কাজে লাগবে না, আমাকে অন্য ফর্মে বডিতে ইনজেক্ট করতে হবে কিংবা অন্যভাবে ঢোকাতে হবে। আপনারা জানেন যে সামান্য জল খেতেই আমাদের কত অসুবিধা হয় মহাকাশে মাইক্রোগ্র্যাভিটিতে। ফলে এই শরীরটাকে সুস্থ রাখার জন্য, যে কোনো লং ট্রিপের জন্য আপনাদের শরীর সুস্থ রাখাটা বিশেষ জরুরি। আপনি জানেন যে গত মাসখানেক ধরে শুভাংশু শুক্লা কিন্তু কোয়ারেন্টিনে ছিলেন, যাতে করে শরীরটা যেন সুস্থ থাকে। ওখানে গিয়েও তাকে 14 দিন সুস্থ থাকতেই হবে। উপরন্তু আমরা চাইবো যখন গগনযান হবে, তারপর যখন ভারতীয় অন্তরিক্ষ মিশন হবে, সেখানে বছর পর বছর যেন ইন্ডিয়ান সেখানে থাকতে পারে। তার জন্য প্রত্যেকটা ওষুধ আমাদের বডির ওপর কীভাবে প্রভাব ফেলছে সেটা যেমন একটা জরুরি, তেমনি জরুরি হচ্ছে প্রোটিন সাপ্লাই। আমরা কি খাওয়া দাওয়া করব, এই খাওয়া দাওয়ার জন্য আবার ভারতবাসী একরকম খেতে পছন্দ করে, পোল্যান্ডের মানুষ আরেক রকম খেতে পছন্দ করে। ফলে ন্যাচারালি আমরা যেগুলো খেতে পছন্দ করি, সেই শাক পাতা গাছপালা সেইগুলোকে গ্রো করার ব্যাপারে এক্সপেরিমেন্ট হবে। মুগ ডাল, মেথি শাক, এই টাইপের জিনিসগুলো। তারপরে যেটা হবে, আপনি বলছেন মহাশূন্যে চাষাবাদ হবে? অবশ্যই সেটা করতে হবে। দ্যাট ইজ দি আওয়ার, মানে এতে কোনো অপশান নেই। আপনি তো সমস্ত জিনিসপত্র আপনি জানেন যে চাঁদে যখন যাচ্ছে, চাঁদের মাটিকে ব্যবহার করেই কিন্তু চাঁদের বিল্ডিংগুলো তৈরি করা হবে। অর্থাৎ এখান থেকে আপনি ইট বালি সিমেন্ট নিয়ে গিয়ে মহাকাশে গিয়ে আপনি কলোনি বানাবেন না। তেমনিও আপনি যখন ঠিক করবেন যে আপনি লং একটা মিশন নেব, শনিতে যাই কিংবা আমি ইউরেনাসে যাই, আমাকে কিন্তু খাবার দাবার আমাকে যাওয়ার পথেই তৈরি করতে করতে যেতে হবে। ফলে এইটা একটা মাস্ট, মানে এটা কোনো অপশান না, ঠিক আছে। ফলে আমাদের এই ব্যাপারটা করতে হচ্ছে। কিছু কিছু সামুদ্রিক অ্যালজাই আছে বা শ্যাওলা আছে, যে শ্যাওলাগুলোর মধ্যে প্রোটিন প্রচুর। আপনি জানেন যে প্রচুর চাইনিজ খাবারে দেখবেন যে শ্যাওলা মেশানো থাকে, সামুদ্রিক শ্যাওলা। সেই শ্যাওলার উপরে বিশাল টেস্ট হবে, মানে এক্সপেরিমেন্ট হবে যে এগুলো আমাদের খাবার দাবার হিসাবে কেমন হয়, কিংবা সেগুলো যে অক্সিজেন সাপ্লাই দেয় ফটোসিনথেসিস করে, সেই অক্সিজেনগুলো আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে অক্সিজেন ডেফিসিয়েন্সি, যে অক্সিজেনকে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেইটাকে সাপ্লাই দেওয়া যায় কিনা। ফলে এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু প্রচুর হবে আমাদের মানে ইন্ডিয়ানদের তরফ থেকে। 14 দিনের নিরন্তর গবেষণা এবং তারপর ফিরে আসা, এবং ফিরে আসার পরে এই শুভাংশুকেই আবার ব্যবহার করবে ভারত। তার কারণ তাকে গগনযান অভিযানে পাঠানোর তোড়জোড় ইতিমধ্যেই চলছে বলে ইসরো সূত্রে খবর। ডান কিংবা বাম, যে পক্ষেরই কথা আপনারা শুনতে চাইছেন, দুজনেই আমার উপর রাগ করছেন ভীষণ। আমি জানি, কারণ আমি সোজা থেকে সত্যি বলছি, রোজ যা বলবো সত্যি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।